হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? শুরু করছি রোদ্দুরে ছেঁড়া মানচিত্র গল্পের পর্ব 11। লেখিকা নীলুফা নাজমিন নীলা। রাত তখন গভীর, চারপাশ পিনপতন নীরবতা ছেয়ে গেছে। সাধারণ একটি বেডরুম, কিন্তু সব বাতি নেভানো থাকায় চারিদিক ঘুটঘুটে অন্ধকার। জানলা দরজা সব ভেতর থেকে শক্ত করে বন্ধ করা। রুমের এক কোণে নিঃশব্দে বসে আছে এক যুবক, তার আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেটের মৃদু আলোয় আভার মাঝে মাঝে ছেলেটার মুখ স্পষ্ট হচ্ছে। সে তৌহিদ। ইদানিং তার বেশিরভাগ রাত এভাবেই কাটে। তৌহিদ ধীর পায়ে উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে কয়েকটা মোমবাতি বের করে সেগুলোকে একে একে জ্বালালো। মোমবাতির মায়াবী আলোয় পুরো ঘর যখন আলোকিত হলো, তখন ঘরের দেয়ালের দিকে তাকালো। যে কেউ আটকে উঠবে। পুরো দেয়াল জুড়ে কেবল তৃণার ছবিগুলো দূর থেকে চুরি করে তোলা, কখনো বা আড়াল থেকে। তৌহিদ অপলক দৃষ্টিতে ছবিগুলোর দিকে তাকিয়ে রইল। নিজের অজান্তেই তার চোখ বেয়ে তপ্ত জল গড়িয়ে পড়ল। সে একা একা বিড়বিড় করতে করতে বলল, তৃণা, তুমি তো ঠিকই নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছো, কিন্তু আমার কেন কোনো কিছুতেই মন বসে না। তোমাকে যদি পেয়ে যেতাম, তবে জীবনের সবচেয়ে সুন্দর উপহারটা হয়তো আমারই হতো। কিন্তু দেখো আমার কপাল, তুমি আমার নসিবে নেই। এই মুহূর্তে হয়তো তুমি তোমার স্বামীর বুকে পরম শান্তিতে ঘুমিয়ে আছো। তৌহিদ কেবল হাহাকার ভরা দৃষ্টিতে দেয়ালের ছবিগুলোর দিকে তাকিয়ে রইল। এই স্থির ছবিগুলোই এখন তার বেঁচে থাকার একমাত্র সম্বল, তার একতরফা ভালোবাসা বন্দিশালা। ডাক্তারের কেবিনে বসে আছেন ওমর হাওলাদার, আর তার ঠিক সামনেই গম্ভীর মুখে বসা নির্জন ইমতিয়াজ। ওমর হাওলাদারের ঠোঁটে মিচকি হাসি ঝুলিয়ে বললেন, কী ব্যাপার নির্জন, কয়েকদিন ধরে যে তোমাকে হাসপাতালে ঠিকঠাক খুঁজে পাওয়া যাচ্ছে না। নির্জন একটু অপ্রস্তুত হয়ে উত্তর দিল, না স্যার, তেমন কোনো বিষয় ব্যাপার না, একটু ব্যস্ত ছিলাম আর কি। ওমর হাওলাদার এবার বাঁকা চোখে তাকিয়ে বললেন, তা ব্যস্ততা কী সে শুনি? আমি তো শুনলাম তুমি নাকি ইদানিং বাদামের ব্যবসা শুরু করেছ। সাফল্যমণ্ডিত একজন প্রবীণ চিকিৎসকের মুখে এমন কথা শুনে নির্জন একেবারে থতমত খেয়ে গেল। সে কিছুতেই বুঝে উঠতে পারছে না এই খবর স্যারের কানে গেল কিভাবে। তাকে এভাবে ভড়কে যেতে দেখে ওমর হাওলাদার হাসতে হাসতে বললেন, আরে এতে ভয় পাওয়ার কী আছে, নতুন নতুন প্রেমে পড়লে মানুষ কত কী না করে। আমার কথাই ধরো না। কথাটা বলতে বলতে ওমর হাওলাদার হঠাৎ থামলেন। তার চোখে এক মুহূর্তের জন্য পুরনো কোনো স্মৃতি ঝিলিক দিয়ে উঠল। নির্জন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কেন স্যার, আপনি কি প্রেমে পড়েছিলেন? ওমর হাওলাদার জানালার দিকে বাইরের আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাদের আমলের প্রেম তো তোমাদের মতো এমন ছিল না। আমরা ছিলাম 90 দশকের প্রেমিক। মেহেরজান এক পলক দেখার জন্য কত ক্লাস ফাঁকি দিয়েছি, কত প্রহর তাদের বাড়ির সামনে ঠায় দাঁড়িয়ে থেকেছি, তার কোনো হিসেব নেই। নির্জন মুগ্ধ হয়ে প্রবীণ এই মানুষটির রোমাঞ্চকর প্রেমের গল্প শুনছিল, কিন্তু হঠাৎ খেয়াল করলো ওমর হাওলাদার হাসি মুখে একটা গম্ভীর বিষণ্ণতার ছায়া নেমে এসেছে। নির্জন খুব নিচু স্বরে বলল, ম্যাডামের কথা আপনার খুব মনে পড়ে তাই না স্যার? ওমর হাওলাদার ম্লান হেসে উত্তর দিলেন, মনে তো পড়া স্বাভাবিক, নিজের প্রিয়তমাকে ছাড়া এতগুলো বছর একা বেঁচে আছি, এটাই তো অনেক বড় ব্যাপার। নির্জন আর কিছু বলতে পারল না। সে বুঝল আধুনিক যুগের অস্থির ভালোবাসার চেয়ে 90 দশকের সেই ত্যাগের মহিমা ছিল অনেক বেশি শক্তিশালী। ওমর হাওলাদার কিছুক্ষণ নীরব থেকে আবার নির্জনের দিকে তাকিয়ে বললেন, শোনো নির্জন, যাকে সত্যিই ভালোবাসো তাকে সোজা বিয়ে করে নাও। আজকের দিনে যতই গভীর প্রেম হোক না কেন, সামান্য তুচ্ছ কারণেই তো ভেঙে যায়। সময় থাকতে প্রিয় মানুষকে আগলে রাখো। নির্জন এবার একটু লাজুক হেসে মজা করে বলল, কিন্তু স্যার, একজন সাধারণ বাদামওয়ালার কাছে কি কেউ নিজের মেয়ে বিয়ে দেবে? নির্জনের এই কথা শুনে ওমর হাওলাদার এবার হো হো করে হেসে উঠলেন। আরিয়ান অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, অথচ ঠিক শেষ মুহূর্তে তার ওয়ালেটটা খুঁজে পাচ্ছে না। এমনিতেই অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে, তার উপরে এই ছোটোখাটো ঝামেলা। আরিয়ানের মেজাজটা আরও বিগড়ে গেল। সে অধৈর্য হয়ে কড়া গলায় তৃণাকে ডাকলো। তৃণা কয়েক মিনিট পর ধীরালয়ে রুমে ঢুকে বলল, কি হয়েছে, এভাবে ডাকছেন কেন? আরিয়ান কপালে ভাঁজ ফেলে বলল, আমার ওয়ালেটটা কোথায় রেখেছো, খুঁজে পাচ্ছি না কেন? তৃণা আরিয়ানের মুখের দিকে তাকিয়ে একটু হেসে বলল, এভাবে যে সারাদিন ভ্রু কুঁচকে থাকেন, কপালে ব্যথা করে না আপনার? আরিয়ান এবার সত্যি বিরক্ত হলো। নিজের ভ্রু স্বাভাবিক করে বলল, তৃণা, একদম মজা করো না।
আমার অফিসে যাওয়ার সময় পার হয়ে যাচ্ছে। কি অদ্ভুত, আপনার ওয়ালেট কোথায় রেখেছেন তা আমি কি করে বলবো? নিজের জিনিস কি নিজে গুছিয়ে রাখতে পারেন না? তৃষ্ণা পাল্টা জবাবে আরিয়ান বেশ ক্ষিপ্ত হয়ে বলল, আমার জিনিস আগে যেখানে রাখতাম সেখানেই থাকতো, কিন্তু তুমি এই রুমে আস্তানা গাড়ার পর থেকে আমি কোনো জিনিস ঠিকমতো খুঁজে পাই না। তৃষ্ণা আর কথা না বাড়িয়ে ওয়ালেটটা খুঁজতে শুরু করলো, আর আরিয়ান গজগজ করতে করতে ল্যাপটপ আর প্রয়োজনীয় ফাইল ব্যাগে ঢুকাতে লাগলো। তৃষ্ণা রুমের প্রায় সব জায়গায় দেখে ফেললো, কিন্তু কোথাও নেই। শেষমেশ ড্রয়ারটা খুলতেই দেখলো ওয়ালেটটা এক কোণে পড়ে আছে। তৃষ্ণা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওয়ালেটটা হাতে নিল, কিন্তু ড্রয়ারটা বন্ধ করতে যাবে ঠিক তখনই তার চোখ পড়ল একদম পেছনে রাখা একটা ছোট লাল বক্সের ওপর। কৌতূহলবশত তৃষ্ণা বক্সটা হাতে নিল, কিন্তু সেটা খোলার আগে আরিয়ান ঝড়ের বেগে এসে তৃষ্ণার হাত থেকে বক্সটা একরকম ছিনিয়ে নিল। তৃষ্ণা হকচকিয়ে গেল। সে অবাক হয়ে দেখল মুহূর্তের মধ্যে আরিয়ানের চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে। তৃষ্ণা থতমত খেয়ে জিজ্ঞেস করলো, কি আছে এটাতে? এভাবে হাত থেকে কেড়ে নিচ্ছেন কেন? আরিয়ান দাঁতে দাঁত চেপে গম্ভীর স্বরে বলল, তোমাকে দেখতে হবে কেন? খবরদার আমার পার্সোনাল বিষয়ে একদম হাত দেবে না। আরিয়ানের এই রহস্যময় আচরণে তৃষ্ণার জেদ আরও বেড়ে গেল। সে শক্ত গলায় পাল্টা প্রশ্ন করল, কি আছে এটাতে এমন যে আপনার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে যাচ্ছে? আরিয়ান এবার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে চিৎকার করে উঠল, তোমাকে আগেই বলেছি তুমি নিজের সীমার মধ্যে থাকতে, তবুও কেন তুমি বারবার আমার পার্সোনাল বিষয়ে নাক গলাও? কার অনুমতি নিয়েছো তুমি আমার ড্রয়ারে হাত দেওয়ার? আরিয়ান এই প্রচণ্ড চিৎকারে তৃষ্ণা স্তব্ধ হয়ে গেল। পুরো রুমে এক থতমত নীরবতা নেমে এলো। আরিয়ান হঠাৎ করা এই উন্মাদনায় তৃষ্ণা যেন পাথর হয়ে গেল। সামান্য একটা বক্স দেখতে চায় মানুষটা এমন হিংস্র হয়ে উঠতে পারে, সেটা তার ধারণার বাইরে ছিল। আরিয়ানের ধাক্কায় তৃষ্ণা সামলে নিলেও তার মনের ভেতর দুলে উঠল। সে স্পষ্ট দেখতে পেল আরিয়ানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার চোখের মণি দুটো অস্থির হয়ে এদিক ওদিক ঘুরছে। আরিয়ান তার গায়ের কোটটা রাগে বিছানায় ছুঁড়ে মারল। তৃষ্ণা ভাবল আরিয়ান হয়তো অসুস্থ বোধ করছে। সে একটু সাহস করে আরিয়ানের হাত ধরতে গেল তাকে শান্ত করার জন্য, কিন্তু স্পর্শ করা মাত্রই আরিয়ান যেন ইলেকট্রিক শক খেল। সে ঝাড়া দিয়ে তৃষ্ণার হাত ছড়িয়ে দিয়ে জানোয়ারের মতো গর্জন করে উঠল, তোমাকে সাহস কে দিয়েছে আমার রুমে আসার? বের হও এখান থেকে, এখনই বের হও। তৃষ্ণা তবুও স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার এই অস্থিরতা আরিয়ানকে আরও খেপিয়ে দিল। আরিয়ানের এখনের আচরণ দেখে মনে হচ্ছে সে তৃষ্ণাকে চিনেই না। সে একরকম হিড় করে টেনে তৃষ্ণাকে রুমের বাইরে বের করে দিয়ে সজোরে দরজাটা বন্ধ করে দিল। তৃষ্ণা করিডোরে একা একা দাঁড়িয়ে রইল। আশ্চর্যের বিষয় হলো অন্য সময় হলে সে হয়তো অপমানে কেঁদে ফেলতো বা আরিয়ানের ওপর ভীষণ রেগে যেত, কিন্তু আজ তার কিছুই হলো না, বরং তার মনের কোণে এক অদ্ভুত সহানুভূতি জেগে উঠল। আরিয়ানের চোখে সে আজ রাগ দেখেনি, দেখেছিল এক গভীর যন্ত্রণা আর হাহাকার। ছেলেটার ভেতরে ভেতরে কেন এক অদৃশ্য দহনে পুরো ছারখার হয়ে যাচ্ছে। তৃষ্ণা বিড়বিড় করে নিজেকেই প্রশ্ন করল, কি এমন অতীত লুকিয়ে আছে ওই লাল বক্সটাতে? আরিয়ান কি মানসিকভাবে বিধ্বস্ত, নাকি অন্য কোনো রহস্য ওকে কুড়ে কুড়ে খাচ্ছে? তৃষ্ণার মনে পড়ল সেই রাতের কথা, যখন মিতুভাবি বলেছিল সময় হলে সব খুলে বলবে, কিন্তু এই মুহূর্তে মিতুভাবি নিজেই অসুস্থ এবং নিজের সংসার সামলাতে হিমশিম খাচ্ছে। তাকে কি অপ্রিয় প্রশ্নগুলো করা ঠিক হবে? তৃষ্ণা দরজার ফাঁক দিয়ে উঁকি দিল, দেখলো আরিয়ান বেলকনি রেলিং ধরে শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। মানুষটা বড্ড নিঃসঙ্গ দেখাচ্ছে। তৃষ্ণা আর ভেতরে ঢোকার সাহস পেল না। সে চুপচাপ নিচে নেমে গেল। তবে তার মনের ভেতর আরিয়ানকে নিয়ে এক রহস্যের জাল বুনতে শুরু করলো। তাকে জানতে হবে আরিয়ানের এই রুক্ষ স্বভাবের পেছনের আসল রহস্যটা কী। মিতু এইমাত্র শাওয়ার নিয়ে বের হলো। হাসপাতালের সেই যন্ত্রণাদায়ক দিনগুলোর রেশ এখনও শরীরে বয়ে রয়ে গেছে। হাতে ক্যানোলা আর ইঞ্জেকশনের নীলচে দাগগুলো এখনও টনটন করছে। মিতু সবসময় শাড়ি পরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। ভেজা চুল, হালকা নীল রঙের শাড়িটা তাকে কোনো এক মায়াবী জলপরীর মতো লাগছে। রোহান বিছানায় আতশোয়া হয়ে বসেছিল। মিতুকে বের হতে দেখে তার চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। মিতুর ফর্সা মুখে আর গলায় জমে থাকা পানির বিন্দুগুলো মুক্তার মতো জ্বলজ্বল করছে। রোহান নিজের অজান্তেই মুচকি হাসল, কিন্তু মিতু আর চোখে একবার দেখে এমন ভাব করলো যেন রোহান সেখানে নেই। রোহান প্রচণ্ড ইচ্ছে করছিল মিতুকে জড়িয়ে ধরে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে, কিন্তু সে জানে মিতুর অভিমানের পাহাড় এখনও গলেনি।
মিতু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো মোছার চেষ্টা করছিল, কিন্তু হাতে ব্যথা থাকায় তোয়ালে ঠিকমতো ঘোরাতে পারছে না। হঠাৎ সে অনুভব করলো অন্য কারো হাতের ওপর তার হাত। বিস্ময়ে তাকাতেই দেখল রোহান দাঁড়িয়ে আছে। মিতু সরে যেতে চাইলে রোহান আলতো করে ওর কাঁধে হাত রাখে থামিয়ে দিল। কোনো কথা না বলে পরম মমতায় মিতুর হাত থেকে তোয়ালেটা নিয়ে সে ভেজা চুলগুলো মুছতে শুরু করলো। মিতু আর বাধা দিল না। আয়নায় প্রতিফলিত হওয়া তার সেই চিরচেনা মানুষটির দিকে তাকিয়ে রইল সে। এই সেই পুরুষ যাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। রোহান খুব যত্ন করে চুলগুলো মুছে একপাশে সরিয়ে নিল। হঠাৎ সে মিতুর কাঁধে নিজের মাথাটা রেখে পরম আবেশে চোখ বন্ধ করল। রোহানের তপ্ত নিঃশ্বাস মিতুর কাঁধের খোলা অংশে পড়তেই মিতুর সারা শরীর শিউরে উঠল। কত বছর পর, দীর্ঘ 4 বছর পর সে আবার এই পরিচিত স্পর্শ অনুভব করছে। মিতুর মনে হলো সময়টা যেন থমকে গেছে। রোহান এবার মিতুর বাহু ধরে তাকে নিজের দিকে ফেরালো। মিতুর চোখের দিকে তাকাতেই দেখল সেখানে নোনা জল টলমল করছে। মিতুর ঠোঁট দুটো যন্ত্রণা আর অভিমানে কাঁপছে। রোহান আর নিজেকে সামলাতে পারল না। সে পরম ভালোবাসায় মিতুর কপালে নিজের ওষ্ঠজোড়া ছুঁয়ে দিল। তারপর বুকের গভীর মায়ার সাথে মিশিয়ে মিতুকে জাপটে ধরল। রোহানের উষ্ণতা পেতেই মিতুর দীর্ঘদিনের জমানো বাঁধ ভেঙে গেল। সে ডুকরে কেঁদে উঠল। তার চোখের জলে রোহানের টি শার্ট ভিজে হায়াকাকার হয়ে যাচ্ছে। তবুও রোহান ছাড়ল না। সে মিতুর চুলে মুখ গুজে ফিসফিসিয়ে বলল, আই এম সরি নীলাঞ্জনা, আমি খুব বেশি অপরাধী তোমার কাছে, আমাকে মাফ করে দাও। হঠাৎ মিতুর মনে হলো এক নিমেষে সব ভুলে যাওয়া এত সহজ নয়। সে সর্বশক্তি দিয়ে রোহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মিতুর এই প্রত্যাখ্যান রোহান দমে গেল না, বরং আজ সে নিজের সব অহংকার বিসর্জন দিয়ে সরাসরি মিতুর সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। রোহান মিতুর কাঁপা কাঁপা হাত দুটো নিজের শক্ত মুঠোর ভেতর পুরে নিল। হাহাকার ভরা কণ্ঠে বলল, ক্ষমা করবে না মিতু, বিশ্বাস করো অপরাধবোধে আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। তুমি কি জানো এই 4টা বছর আমি কিভাবে কাটিয়েছি? একটা রাতও আমি শান্তিতে ঘুমাতে পারিনি। মিথ্যে অভিমান আর ভুল ধারণা আমাকে অন্ধ করে দিয়েছিল ঠিকই, কিন্তু তোমার জন্য আমার ভালোবাসা এক বিন্দুও কমেনি। আমি আজও সেই আগের মতোই তোমার প্রেমিক পুরুষ হয়ে থাকতে চাই। প্লিজ মিতু, আমাকে এভাবে ফিরিয়ে দিও না। মিতু পাথরের মতো দাঁড়িয়ে রইল। তারপর খুব ধীরে স্থিরভাবে রোহানের মুঠি থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। জানালার বাইরের দিকে তাকিয়ে তপ্তস্বরে বলল, তুমি কষ্ট পেয়েছ নিজের ভুলের কারণেই রোহান। তুমি আমাকে বিশ্বাস করোনি, আমাদের ভালোবাসার ওপর ভরসা রাখতে পারোনি। এই 4 বছরের যন্ত্রণা কারিগর তুমি নিজেই। রোহান মাথা নিচু করে ধরা গলায় বলল, আমি মানছি মিতু, আমি সব অপরাধ মাথা পেতে নিচ্ছি। তবুও বলছি আমার এই অনুশোচনা আর ভালোবাসার দিকে তাকিয়ে একটা সুযোগ দেওয়া যায় না? আমি যে তোমাকে ছাড়া আর কিছুই বুঝি না। মিতু এবার ফিরে তাকালো রোহানের দিকে। মেঝেতে হাঁটু গেড়ে বসে থাকা এই মানুষটির চোখে মুখে এখন আর কোনো দাপট নেই, আছে শুধু তীব্র অনুশোচনা আর ক্ষমাভিক্ষার আকুতি। মিতু দেখল তার সেই উদ্ধত প্রেমিকা তার কাছে বড্ড অসহায়। গোধূলির আকাশ তখন রক্তিমাভায় সেজেছে। দিগন্তে সে লাল আভা বাগানের প্রতিটি পাতায় পাতায় এক মায়াবী পরশ বুলিয়ে দিচ্ছে। মৃদু দক্ষিণা বাতাসে বাগানের হাসনাহেনা আর কামিলিনীর গ্রাণ ভেসে বেড়াচ্ছে। মিতু আর তৃণা আর নৌশি বাগানের সবুজ ঘাসের গালিচায় গোল হয়ে বসে আছে। চারিদিকের স্নিগ্ধতা থাকলেও তৃণার মনের ভেতর এক অস্থির ঝড় বইছে। অনেকক্ষণ টুকটাক গল্পের পর তৃণা কিছুটা ইতস্তত করে মিতুর দিকে তাকালো। গলার স্বর নিচু করে জিজ্ঞেস করলো, ভাবে একটা কথা জিজ্ঞেস করব? মিতু ঘাসের উপর হাত রেখে আরাম করে বসেছিল। সে হাসি মুখে বলল, করো, কি বলতে চাও? তৃণা একটু আমতা আমতা করে বলল, ওই দিন রাতে তুমি বলেছিলে আরিয়ানের জীবনের কোনো একটা বড় ঘটনা ঘটেছিল, যার কারণে ও মাঝে মাঝে এমন অস্বাভাবিক আচরণ করে। আজ কি সেটা বলা যাবে? মিতুর চোখের চনমনে ভাবটা নিমিষেই মিলিয়ে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সে দূরের আকাশের দিকে তাকালো, যেন স্মৃতির পাতা উল্টে কয়েক বছর পেছনে চলে গেল সে। মিতু বলতে শুরু করলো, হ্যাঁ তৃণা, তোমাকে তো বলেছিলাম বলবো, কিন্তু গত কয়েকদিনের ঝামেলার মাঝে আর সুযোগ হয়নি। আরিয়ান আগে এমন ছিল না। ঘটনাটা ঘটেছিল কয়েক বছর আগে, যখন ও বন্ধুদের সাথে একটা ট্যুরে গিয়েছিল। সেখানে ও হুট করে একটা মেয়েকে দেখেছিল। মেয়েটাকে ওর এতটাই ভালো লেগে যায় যে ও জীবনের প্রথম কারো প্রেমে পড়ে। কিন্তু মেয়েটা ছিল ক্ষণিকের দেখা এক মায়া। তৃণা অবাক হয়ে বলল, হ্যাঁ ভালোবাসতেই পারে, তাই বলে এমন পাগলামি করার কি আছে ভাবি?
মিতু ম্লান হেসে বলল, পাগলামি করার কারণটা ভালোবাসা নয় টিনা, কারণটা ছিল এক ভয়াবহ দুর্ঘটনা। আরিয়ান যখন মেয়েটাকে ফলো করে রাস্তার ওপাশে যেতে চাইল, ঠিক তখন পাহাড়ের বাঁক দিয়ে প্রচণ্ড গতিতে একটা প্রাইভেট কার আসছিল। আরিয়ানকে বাঁচাতে গিয়ে কারের ড্রাইভার খুব জোরে ব্রেক কষেন, কিন্তু গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পাহাড়ের খাদে পড়ে যায়। মুহূর্তের মধ্যে এক বিকট শব্দে গাড়িটা ব্লাস্ট হয়। মিতু থামল। ত্রিনা আর নৌশি দুজনে স্তব্ধ হয়ে শুনছে। মিতু আবার বলতে লাগলো, সেই দুর্ঘটনায় আরিয়ানের মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়, কিন্তু জ্ঞান ফেরার পর ও যে সত্যটা জানতে পারে তা ওকে তিলে তিলে শেষ করে দেয়। ওই গাড়িতে একটা সুখী পরিবার ছিল, স্বামী স্ত্রী আর তাদের আদরের মাত্র 6 বছরের একটা ফুটফুটে বাচ্চা। ড্রাইভার আরিয়ানকে বাঁচাতে গিয়ে নিজের পরিবার সহ মারা যান। আরিয়ান নিজেকে খুনি ভাবতে শুরু করে। ওর মনে গেঁথে যায় ওই মায়াবী মেয়েটাকে খুঁজতে গিয়ে ও 3টে প্রাণ কেড়ে নিয়েছে। তৃণার গায়ের লোম খাড়া হয়ে উঠল। মিতু আরও যোগ করলো, এরপর আরিয়ান মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। ওকে দিনের পর দিন অন্ধকার ঘরে বন্দি করে রাখা হতো, ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হতো। দীর্ঘ চিকিৎসার পরও সুস্থ হয় ঠিকই, কিন্তু ওর ভেতরে এক গভীর অপরাধবোধ বাস করতে শুরু করে। তবে আশ্চর্যের বিষয় হলো, তোমাকে বিয়ের পর থেকে ওর সেই পুরনো পাগলামিগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। হয়তো তোমাকে দেখলে বা তোর কোনো কথায় ওর সেই পুরনো স্মৃতিগুলোর ক্ষতগুলো দগদগে হয়ে ওঠে। তৃণা এবার পাথরের মতো নিশ্চল হয়ে গেল। তার চোখের সামনে ভেসে উঠল আজ সকালে দেখা সেই লাল বক্স আর আরিয়ানের রক্তবর্ণ চোখের চাহনি। সে মনে মনে বিড়বিড় করে বলল, এই কারণে কি আরিয়ান এই কাল্পনিক মেয়েটির কথা শুনলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে? তবে কি ওই লাল বক্সটি সেই দুর্ঘটনার কোনো স্মৃতি বা ওই মেয়েটির কোনো চিহ্ন লুকিয়ে আছে? বাতাসের গধূলি লালচে আভা যেন ম্লান হয়ে এলো। তৃণা এবার আরিয়ানের প্রসঙ্গ বাদ দিয়ে মিতুর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। মিতুর চোখের দিকে তাকিয়ে খুব নরম গলায় বলল, ভাবি অনেক তো হলো, এবার কি রোহান ভাইয়ের সাথে তোমার সব রাগ অভিমান মুছে ফেলা উচিত নয়? তৃণার কথা শুনে মিতুর মুখটা ম্লান হয়ে গেল। সে কোনো উত্তর না দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মাটির দিকে তাকিয়ে রইল। 4 বছরের পাহাড় সমান অভিমান কি এত সহজে এক নিমিষে ধুয়ে ফেলা যায়? ঠিক তখনই পাশে বসে থাকা নৌশি মিতুর অন্য হাতটি ধরে করুণ সুরে বলল, ভাবি এবার অন্তত ভাইয়াকে মাফ করে দাও না প্লিজ। জানো, আজ দুপুরে যখন ছাদে গেলাম তখন দেখলাম ভাইয়া একা কোণে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। একদম অসহায়ের মতো দেখাচ্ছিল তাকে। আমি যখন ভাইয়া বলে ডাকলাম তখন দেখলাম ভাইয়া তড়িঘড়ি করে নিজের চোখে জল মুছে নিল। আমাকে বুঝতে দিতে চায়নি যে সে কাঁদছে। নৌশির কথা শুনে মিতু চমকে উঠল। তার বুকের ভেতরটা যেন কেউ নিংড়ে ধরল। সে কাপা গলায় জিজ্ঞেস করল, রোহান কি কাঁদছিল? নৌশি ভারী মনে ওপর নিচ মাথা নাড়ালো। মিতু চোখের সামনে ভেসে উঠল রোহানের সেই গম্ভীর আর ব্যক্তিত্বপূর্ণ মুখটা, যে মুখটা একটুখানি হাসিমাখা মুখ দেখে মিতু তার জীবনে সব দুঃখ ভুলে যেত। সেই কঠোর মানুষটা আজ লোকচক্ষুর আড়ালে চোখে জল ফেলছে। মিতু টের পেল তার নিজের বুকের ভেতরটাও ব্যথায় টনটন করে উঠছে। অভিমান নামক দেয়ালটা যেন বালুর বাঁধের মতো ভেঙে পড়তে শুরু করেছে। ভালোবাসার মানুষ চোখের জল পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র, যা সবচেয়ে কঠিন হৃদয়কে মুহূর্তেই গলিয়ে দিতে পারে। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে অনেকক্ষণ হলো। গত কয়েকদিন ধরে আরিয়ান সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসছিল, কিন্তু আজ এখনও তার দেখা নেই। আরিয়ানের সাথে তৃণার বিয়ের 1 মাস পার হয়ে গিয়েছে। এই অল্প কদিনে লোকটার প্রতি মনে মনে এক অদ্ভুত টান অনুভব করতে শুরু করেছে তৃণা। কনকনে শীতের রাত। এই বাড়ির বড়রা সাধারণত এত রাত পর্যন্ত জেগে থাকে না, যে যার মতো তড়িঘড়ি করে শুয়ে পড়েছেন। তৃণা কয়েকবার আরিয়ানের নাম্বারে ফোন করলো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। দুশ্চিন্তা বাড়তে থাকায় সে বাধ্য হয়ে শ্বশুর আহাদ মির্জাকে কল দিল। ওপাশে আহাদ মির্জা ব্যস্ত কণ্ঠে শোনা গেল, তৃণা মা এত রাতে ফোন দিলে যে? কোনো প্রয়োজন? না বাবা, আসলে আপনার ছেলে এখনও বাসায় ফেরেনি, তো তাই ভাবলাম আপনাকে একটু জিজ্ঞেস করি। ও, আরিয়ান এখনও অফিসে? আমরা 3 ভাই অফিসের বাইরে একটা জরুরি কাজে এসেছি, ও ওখানেই আছে হয়তো। তৃণা আর কোনো প্রশ্ন না বাড়িয়ে ফোনটা রেখে দিল, কিন্তু তার মন মানল না। বুকের ভেতর কেমন জানি একটা অস্থিরতা কাজ করছে। শেষমেশ সাহসে ভর করে সে একাই বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল। ড্রাইভার কোয়ার্টারে থাকে, তাকে ডেকে গাড়ি বের করতে বলল তৃণা। কাজের চাপে আরিয়ানের মাঝে মাঝে দেরি করে ফেরে, এটা নতুন কিছু নয়, কিন্তু আজ তৃণার মনে জেদ আর প্রবল ইচ্ছে জাগলো সে নিজে গিয়ে দেখবে আরিয়ান কি করছে,
কুয়াশা ভেজা শীতল রাস্তা মারিয়ে গাড়ি ছুটে চলল আরিয়ানের অফিসের দিকে। আরিয়ান নিজের ডেস্কে বসে গভীর মনোযোগে ল্যাপটপে কাজ করছিল। নিস্তব্ধ অফিসে কিবোর্ডের খুটখাট শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ দরজায় কারো পদশব্দ পেয়ে আরিয়ান মাথা তুলে তাকাতেই তার কপাল বিরক্তির ভাঁজ পড়ল। মীরা আসছে, পা টলছে, অবিন্যস্ত চুলে এক অদ্ভুত চপলতা। হাঁটুর ওপর পর্যন্ত পরা ছোট পোশাকে সে আরিয়ানের টেবিলের সামনে এসে দাঁড়ালো। মীরা নেশাক্ত গলায় জড়িয়ে জড়িয়ে বলল, বেবি, এত রাত পর্যন্ত কেন কাজ করছো? চলো না আজ আমাদের বাসায়। বাবা বাড়িতে নেই, পুরো বাড়ি খালি। আরিয়ান রাগে চোখ বড় বড় করে তাকালো। মীরার চোখের চাহনি আর কথা বলার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে সে কোনো ক্লাব বা পার্টি থেকে নেশা করে সোজা এখানে এসেছে। আরিয়ান দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো, নেশা করেছ? মীরা একটা বাঁকা হাসি দিয়ে বলল, একটু। তা তো দেখতেই পাচ্ছি। সামান্য করেছ নাকি অনেক বেশি? সেটা বড় কথা নয়। এখানে তোমার কোনো কাজ নেই, এখন বাড়ি যাও। আরিয়ান কঠোর স্বরে নির্দেশ দিল। কিন্তু মীরা যেন অন্য কিছু ঠিকঠাক করে এসেছে। সে টেবিলে ঘুরে আরিয়ানের দিকে এগোতে এগোতে বলল, বাড়ি তো যাবই জান, কিন্তু তুমিও চলো আমার সাথে। আজ রাতটা না হয় শুধু তোমার আমার হবে। মীরাকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে আরিয়ান সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে কয়েক কদম পিছিয়ে গিয়ে হাত বাড়িয়ে হুঁশিয়ারি দিয়ে বলল, খবরদার আমাকে স্পর্শ করার চেষ্টা করবে না। এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে মীরা। মীরা এবার খিলখিল করে হেসে উঠল। সে হাসিতে এক অদ্ভুত উন্মাদনা। সে ব্যাকুল গলায় বলল, আই রিয়েলি লাভ ইউ আরিয়ান। তুমি কেন বুঝতে চাও না? কথাটা শেষ করে আরিয়ান কিছু বুঝে ওঠার আগে মীরা দ্রুতগতিতে এসে তাকে জাপটে ধরল। আরিয়ান এই আকস্মিকতায় কিংকর্তব্যে বিমূঢ় হয়ে গেল। রাগে আর ঘৃণায় তার সারা শরীর রিরি করে উঠল। সে সজোরে চিৎকার করে উঠল, ছাড়ো বলছি আমাকে। মীরা। ঠিক সেই মুহূর্তে অফিসের দরজায় এসে দাঁড়ালো তৃণা। ভেতরে আরিয়ানকে অন্য একটি মেয়ের আলিঙ্গনের আবদ্ধ দেখে তৃণা যেন পাথর হয়ে গেল। পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। আরিয়ান মির্জাকে সর্বশক্তিতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কিন্তু মীরা যেন আজ কোনো হুঁশ নেই। নেশার ঘরে সে আবার টলতে টলতে আরিয়ানের দিকে এগোতে চাইল। ঠিক তখনই মীরা অনুভব করলো তার কাঁধে কারোর হিমশীতল স্পর্শ। বিরক্তি হয়ে মীরা পিছনে ফিরে তাকালো। তার কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, কে রে? কথাটা শেষ করার আগে ঠাস করে এক প্রচণ্ড চর এসে পড়ল মীরার গালে। চরের শব্দে পুরো নিস্তব্ধ কেবিন যেন কেঁপে উঠল। আরিয়ান স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে। তার দু চোখে তখন আগুনের ফুলকি। রাগে পুরো শরীর থরথর করে কাঁপছে। তৃণাকে এমন রণচণ্ডী মূর্তিতে দেখে আরিয়ান অবাক হওয়ার কথা থাকলেও তার মনের কোণে কেন জানি এক চিলতে হাসি রেখা ফুটে উঠল। মীরা নিজের গাল চেপে ধরে রাগে চিৎকার করে উঠল, হাউ ডেয়ার ইউ! সে পাল্টা হাত তুলতে গেলে তৃণা এক ঝটকায় তা প্রতিহত করল এবং সময় নষ্ট না করে অন্য গালে আরও জোরালো একটা চর বসিয়ে দিল। এরপর বিদ্যুৎ বেগে মীরার হাত মুচড়ে পিঠের সাথে চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, এই বেলাজ মেয়েগুলোকে দেখলে আমার মাথা এমনিতেই গরম হয়ে যায়। হাত বাড়াচ্ছিস তো বাড়াচ্ছিস, তা আবার আমার স্বামীর দিকে। এত সাহস পেলি কোথায়? আরিয়ান তৃণার এই রূপ দেখে রীতিমতো অবাক। সে তৃণার সাহসে উৎসাহ দিয়ে আড়াল থেকে বলে উঠল, একদম ঠিক করেছ, আরও দাও, জুত মতো আরও কয়েকটা লাগিয়ে দাও। তৃণা এবার মীরাকে ঝাড়া দিয়ে ছেড়ে দিল এবং তীক্ষ্ণ দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানকে উদ্দেশ্য করে দেওয়া সেই অগ্নিদৃষ্টি দেখে আরিয়ানের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। তৃণা তার শাড়ির আঁচলটা কোমরে ভালো করে গুজে নিয়ে আরিয়ানের আঙুল উঁচিয়ে গর্জে উঠল, আপনি বা কি? আমার বেলায় যত সব রাগী সাহেবের ভাব দেখান, আর এখন দেখছি একেবারে ভেজা বিড়াল হয়ে দাঁড়িয়ে আছেন। একটা নেশাখোর মেয়েকে সামলাতে পারছেন না, ধমক দিয়ে বের করে দিতে পারলেন না। আরিয়ান এবার বেশ অপ্রস্তুত বোধ করলো। সে মাথা নিচু করে খুব মিনমিন করে বলল, আরে আমি তো ধাক্কা দিয়েছিলাম, তবুও তো ও শুনছিল না। তৃণা আর আরিয়ানের আত্মপক্ষ সমর্থন শুনতে চাইল না। সে আবারও মীরার দিকে এগিয়ে গেল। মীরা তখন নেশার ঘরে কোনো মতে একটা চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে বিড়বিড় করছে, আই উইল কিল ইউ, আই উইল। তার অসংলগ্ন কথা বাকিটা আর পরিষ্কার বোঝা যাচ্ছিল না। মীরাকে একা ওই অবস্থাতে অফিসে ফেলে যাওয়া সম্ভব ছিল না। তাই অনিচ্ছা সত্ত্বেও ড্রাইভারকে দিয়ে তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হলো। মীরাদের বাড়ি থেকে নিজেদের গন্তব্যে ফেরার পথে তৃণা একটা শব্দ উচ্চারণ করেনি। পুরোটা রাস্তা সে মেঘাচ্ছন্ন আকাশের মতো মুখ ভার করে জানলার দিকে তাকিয়ে বসেছিল। আরিয়ান আর চোখে তৃণার সেই অভিমানী মুখটা দেখছিল আর মনে মনে বারবার হাসছিল। বাড়িতে ফিরতে আরিয়ান কৌতূহলী ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, কী ব্যাপার শ্যামালিনী, এত ক্ষেপে যাওয়ার কারণ কি শুনি? তৃণা আরিয়ানের
দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলল, এমনি আমার এসব বেলাজ মেয়েদের দেখলে মাথা গরম হয়ে যায় তাই। আরিয়ান এবার উচ্চস্বরে হেসে উঠল। তৃণা খুব কাছে এসে দাঁড়ালো সে, তারপর চোখের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, নাকি আমার গায়ে মীরা ঢলে পড়েছিল বলে তুমি প্রচণ্ড জেলাস ফিল করেছিলে? আরিয়ানকে এভাবে হঠাৎ কাছে আসতে দেখে তৃণা থতমত খেয়ে গেল। সে কোনো পাল্টা যুক্তি খুঁজে পেল না, শুধু নিষ্পলক চেয়ে রইল। আরিয়ান আর কথা না বাড়িয়ে তার শরীরে কোটটা খুলে বিছানায় রাখলো এবং ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে গেল। তৃণা নিজের ঠোঁটের কোণে একটা লাজুক হাসি চেপে আরিয়ানের কোটটা হাতে নিল। গুছিয়ে আলমারিতে রাখতে গিয়ে সে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। কি এক অজানা আবেশে সে কোটটা নিজের নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। আরিয়ানের শরীরে সে অদ্ভুত পুরুষালী ঘ্রাণ আর পারফিউমের সুবাস তার স্নায়ুকে যেন অবশ করে দিচ্ছে। এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে তার মনে। সে আলতো করে কোটটা নিজের বুকের সাথে চেপে ধরল। এভাবে বেশ কিছুক্ষণ ঘোর লাগা আচ্ছন্নতায় কাটল তার। হঠাৎ ওয়াশরুমে জলের শব্দে তৃণার হুঁশ ফিরল। সে নিজেই নিজের কর্মকাণ্ডের ওপর চরম লজ্জিত বোধ করল। পরক্ষণেই তার মনে হলো মৃত্যুর বলা সেই অতীতের বিষাদের মতো ছেয়ে গেল। সে নিজেকে সতর্ক করে বিড়বিড় করল, মায়ার এই মরীচিকায় পা বাড়ানো আমার বড্ড ভুল হবে। রাগী সাহেবের এই সাজানো জীবন থেকে আমাকে একদিন বিদায় নিতে হবে। তার স্মৃতির আকাশে আজও সেই অচেনা মায়াবী মেয়েটা ধ্রুবতারা হয়ে জ্বলে। আর আমি তো সেখানে কেবল এক ক্ষণস্থায়ী মেঘের ছায়া মাত্র। মিতু নিজের রুমের দিকে ফিরে দেখল রোহান সেখানে নেই। গত দুদিন ধরে সে রোহানকে আপ্রাণ অবহেলা করে গেছে, কিন্তু আজ কেন জানি মনটা বড্ড কুগাইছে। সারা বাড়ি খুঁজেও যখন রোহানকে দেখা মিলল না, তখন মিতুর মনে সুপ্ত থাকা মায়াটা হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠল। গায়ের চাদরটা টেনে নিয়ে সে ধীরে পায়ে সিঁড়ি বেয়ে ছাদের দিকে পা বাড়াল। ছাদের দরজায় এসে দাঁড়াতেই মিতুর চোখের পলক হালকা আলোয় রোহানের ছায়া। এই হাড় কাঁপানো শীতেও মানুষটা কেবল একটা পাতলা শার্ট পরে রেলিং ধরে শূন্য দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। মিতু নিঃশব্দে গিয়ে রোহানের পাশে দাঁড়ালো। পাশে কাউকে অনুভব করতেই রোহান কিঞ্চিৎ কেঁপে উঠল। মিতুকে দেখে তার চোখে মুখে রাজ্যের দুশ্চিন্তা ভর করল। সে অস্থির হয়ে বলে উঠল, মিতু, তুমি এখানে কেন আসলে? কুয়াশায় তোমার শরীরের আর খারাপ করবে তো। যাও, এখন নিচে চলে যাও। রোহানের এই আকুলতা দেখে মিতুর ওষ্ঠধর এক চিলতে ম্লান হাসি ফুটে উঠল। সে খুব শান্তস্বরে জিজ্ঞেস করল, তুমি নিজে কেন এখানে দাঁড়িয়ে আছো? এই ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডায় তোমার কষ্ট হচ্ছে না? রোহান এবার ম্লান হেসে আকাশের দিকে তাকালো। তার কণ্ঠে ঝরে পড়ছে এক সমুদ্র বিষাদ। ঠান্ডা? না মিতু, একটুও ঠান্ডা লাগছে না। যেখানে আমার পুরো দুনিয়া আমার প্রচণ্ড অভিমান করে মুখ ফিরিয়ে আছে, সেখানে এই শীতের চেয়ে বড় অস্বস্তি আর কি হতে পারে? রোহানের কণ্ঠস্বর কাঁপছে। মিতু পলকহীন চোখে রোহানের দিকে তাকিয়ে রইল। রোহান আবার বলতে শুরু করলো, আমি সিদ্ধান্ত নিয়েছি, আবারও ইংল্যান্ড ফিরে যাব। কথাটা কানে যেতে মিতু চমকে উঠল। বুকের ভেতরটা যেন মুহূর্তেই হাহাকার করে উঠল। রোহান হতাশাভরা কণ্ঠে বলতে লাগলো, আমি চলে গেলে হয়তো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে, তাই না? দিয়ে দিও, তারপরে ভালো কোনো মানুষকে খুঁজে নিও মিতু। আর সাবধান, আমার মতো কোনো খারাপ মানুষের পাল্লায় যেন না পড়ো। মিতু আর নিজেকে সংযত রাখতে পারল না। সে কয়েক কদম এগিয়ে একদম রোহানের বুকের কাছে গিয়ে দাঁড়ালো। রোহানের চোখে চোখ রেখে তীব্র ভালোবাসায় বলে উঠল, কিন্তু আমার যে ওই খারাপ মানুষটাকে চাই রোহান। আমি যে কেবল আমার সেই হারানো প্রেমিক পুরুষটাকেই ফিরে পেতে চাই। রোহান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তার বিস্ময়ে কাটানোর আগেই মিতু শক্ত করে তাকে জড়িয়ে ধরল। রোহানের বুকে মাথা রেখে আবেগী কণ্ঠে বলল, আমি সারা জীবন এভাবে তোমার বুকে মাথা রেখে কাটাতে চাই। আমাকে আর একা রেখে কোথাও যেও না। রোহানের বিষণ্ণ মুখে এক অপার্থিব সুখের হাসি ফুটে উঠল। সে মিতুকে দুহাতের আগলে নিয়ে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তার কানে ফিসফিস করে বলল, আমি তোমাকে সারা জীবন এভাবে আগলে রাখতে চাই নীলাঞ্জনা, ঠিক যেমন করে এই শীতের গভীর রাত কুয়াশাকে পরম মায়ায় আলিঙ্গন করে জড়িয়ে রাখে সেভাবে। হ্যালো এভরিওয়ান, গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিও। প্লিজ লাইক কমেন্ট করে দিও। তোমরা লাইক কমেন্ট করছো না কেন বলো তো?